শুরু করতে যাচ্ছি অবজেক্টিভ জেনারেল নলেজ চ্যাপ্টার অধ্যায় 3 ফিজিক্সের কোশ্চেন। ঠিক আছে, তা আমি পার্ট 1-এ 20 পর্যন্ত দিয়েছিলাম। আজকে 21 থেকে যতগুলো আছে 40 পর্যন্ত কিছু প্রশ্ন, ফিজিক্সের প্রশ্ন উত্তর, এবং একটু মোটামুটি একটু ধারণা তৈরি করব তোমাদের মধ্যে যে ফিজিক্সের কোশ্চেনগুলো উত্তর হচ্ছে এটা, কিন্তু তার সাথেও একটু ধারণা দেবো ফিজিক্স ওই উত্তর সম্পর্কে। তো শুরু করছি 21 থেকে 23। ঠিক আছে, কোশ্চেনের দিকে দেখো। ত্বরণ হলো 21 নম্বর কোশ্চেনটা আছে যে ত্বরণ হলো কি। 4টে অপশান আছে দেখো। এ নম্বরে বলেছে বলের ব্যস্তানুপাতি, ভরের সমানুপাতি, ভরের ব্যস্তানুপাতি, বলের সমানুপাতি। উত্তর হচ্ছে বলের সমানুপাতি। তো ত্বরণ হচ্ছে বলের সমানুপাতি। একটা জিনিস জানো, বা একটা জিনিস তোমরাও জানো, যে যদি বল না থাকে তবে সেখানে কি ত্বরণ উৎপন্ন হবে? ধরে নাও কোনো একটা বস্তুকে আমি বল প্রয়োগ করলাম না। আমাদের যে নিউটনের দ্বিতীয় লতে বলেছে যে যেদিকে বল প্রয়োগ করব বস্তুর সরণও সেই দিকে ঘটবে এবং ভরবেগের পরিবর্তন করবে, ত্বরণ উৎপন্ন হবে সেই দিকেই, তাই না? তো যদি বল প্রয়োগ না করি তাহলে বস্তুর উপরে কি ত্বরণ সৃষ্টি হবে না। বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হবে। এবার কোনো বস্তুকে যদি আমি উপরে নিয়ে যাই একদম অভিকর্ষ ত্বরণের বাইরে, অর্থাৎ মাধ্যাকর্ষণ যে টান তার বাইরে যদি নিয়ে যাই, তাহলে বস্তু দিকে ত্বরণ থাকবে? সেখানে তো বল থাকবে না, বল জিরো, ত্বরণের মানও জিরো হয়ে যাবে। তো সেটাই বলেছে যে যদি বল বাড়ে, ত্বরণ হচ্ছে বলের সমানুপাতি, অর্থাৎ বল বাড়লে, বল বৃদ্ধি পেলে ত্বরণ বৃদ্ধি পাবে। বলের সমানুপাতি অর্থাৎ এফ সমানুপাতি এ, বা এফ সমানুপাতি এই লেখে যে বলের সমানুপাতি, ওটাই দ্বিতীয় সূত্র মনে করবে। বল যেদিকে প্রয়োগ করব সেই দিকে তার ত্বরণ সৃষ্টি হবে। আমি যদি এই সোজা ঠেলি তাহলে এই দিকে ত্বরণ উৎপন্ন হবে। গাছ থেকে ফল পড়ছে, ত্বরণ নিচের দিকে তৈরি হচ্ছে। এক সময় মাধ্যাকর্ষণ টানের বাইরে গেলে সেখানে বল থাকবে না, অর্থাৎ টানটাই তো বল, অভিকর্ষ ত্বরণ মান যে টান সেটাই তো বল, ফোর্স, তাই না? তো সেটা যদি না থাকে তাহলে সেখানে কি ত্বরণ উৎপন্ন হবে? বস্তুতে ত্বরণ উৎপন্ন হবে না, বস্তু কী হবে? ভাসতে থাকবে, তাই না? তো এটাই বলেছে যে ত্বরণ হলো বলের সমানুপাতি, ডি নম্বর অ্যান্সার। 22 নম্বর বলেছে কোনো বস্তুকে লম্বভাবে ছুঁড়ে দেওয়া হলো, অর্থাৎ নিচ থেকে তুমি যদি লম্বভাবে ছুঁড়ে দাও 90 ডিগ্রিতে, যখন বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় তখন তার কি হয়? এটাও একটা প্রশ্ন থাকে। যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় তখন তার স্থিতিশক্তি বেশি হয়, আর গতিশক্তি সব ছোড়ার সময় গতিশক্তি বেশি থাকে, এবং সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেলে ওই জায়গাটা বস্তু কিছুক্ষণের জন্য স্থির হয়। সেই জায়গাটা স্থিতিশক্তি সর্বোচ্চ থাকে, ম্যাক্সিমাম থাকে। তখন বস্তুটির কি হয়? তখন বস্তুটির এই যে নিম্নমুখী ত্বরণ থাকে। কি থাকে? 22-এর এ, তখন নিম্নমুখী ত্বরণ থাকে। উপরের দিকে তো ঊর্ধ্বমুখী ত্বরণ, মানে মন্দন ঘটছে, তাই না? গতির বেগ হ্রাস হচ্ছে, বেগ হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। যখন নিচ থেকে ছুরি তখন ওটার মন্দন ঘটে, কিন্তু যখন স্থির হয় তখন স্থিতিশক্তি বেশি থাকে। তারপরে নিচের দিকে যখন আবার নামতে থাকে তখন কি হয়? নিম্নমুখী ত্বরণ থাকে। তো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় তখন কি হয়? তখন বলেছে তখন বস্তুটির নিম্নমুখী ত্বরণ থাকে। এ নম্বর অ্যান্সার। দেখো প্রশ্ন সিজিএল 2016 সালে এসেছিল। ঠিক আছে, 23 নম্বর ছোট এম লিখেছে, ওটা একটা ভর, কোনো একটা বস্তুর ভরকে এম ধরেছে। ছোট এম ভরের একটি বুলেট যার গতিবেগ এ, একটা বুলেট যার ছোট অক্ষরের এম দিয়ে প্রকাশ করেছে, যার গতিবেগ এ, ছোড়া হলো এম ভরের একটি কাঠের ব্লকে। বড় একটা কাঠের ব্লককে বড় হাতের ক্যাপিটালের এম ধরেছে। সম্পূর্ণ প্রক্রিয়াটির অন্তিম গতিবেগ কত হবে? বি নম্বর, ওটা হচ্ছে ফর্মুলা। বি নম্বর অ্যান্সার। 23-এর এটা হচ্ছে 21-এর হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 21-এর ডি নম্বর। 22-এর হচ্ছে এ নম্বর। 23-এর হচ্ছে বি নম্বর। ফর্মুলাটা কি দেখো? ছোট হাতের এম প্লাস বড় হাতের এম ইন্টু এ, মানে ত্বরণ। এটা হচ্ছে ফর্মুলা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো 23-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 24 থেকে 26। 24 নম্বর প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা প্রচুর এর আগে আমরা যখন পরীক্ষা দিতাম রেলে তখন কিন্তু এই প্রশ্নটা আসতো। ঠিক আছে, তখন থেকেই আসে এই প্রশ্নটা। দেখো 2015 সালে এসছে, কোথাও কিসে এসছে? সিজিএলে, এসএসসি সিজিএলে এসেছিল প্রশ্নটা, যে কখন লিফটে থাকা ব্যক্তির ওজন তার আসল ওজনের থেকে কম হবে যখন লিফটটি সমত্বরণে নিচের দিকে নামবে। যখন লিফটটি ত্বরণের সাথে নিচে নামবে, ত্বরণের সাথে
নিচে নামবে তখন তার বস্তুটির ওজন বাস্তবিক তার ওজন থেকে কম মনে হবে। আমরা লিফটে চড়ি, যখন লিফট উপরের দিকে যাই তখনও একটু হালকা ঝাঁকুনি লাগার পরে বডি মনে হচ্ছে স্থির হয়ে গেল। আবার যখন নিচের দিকে যাই তখনও একটু ঝাটকা বলতে একটু ঝাঁকুনি লাগার পর তখন আবার মনে হচ্ছে শরীরেও কোনো ওজন নেই। কেউ যদি নাগরদোলায় চড়ে থাকে, যখন আমরা নিচের দিকে নামতে থাকি তখন কি মনে হয় যে আমার শরীরে কোনো ওজন নেই, মনে হচ্ছে আমি একদম হালকা হয়ে গেছি, মনে হয় না ফিলিংস? তো সেটাই যে কখন লিফটে থাকা ব্যক্তির ওজন তার আসল ওজনের থেকে কম হবে, যখন লিফটটি ত্বরণের সাথে নিচে নামবে, ত্বরণের সাথে নিচে নামবে। ডি নম্বর অ্যান্সার। 25 নম্বর, কোনো বস্তু সমদ্রুতিতে গতিশীল হলে অর্থাৎ স্পিড যদি সমান থাকে তাহলে তার কি হবে? ত্বরণ থাকবে না। ত্বরণ থাকতে পারে বলেছে, ত্বরণ থাকবে না। কারণ এ নম্বর অ্যান্সার দেখো, কারণ যদি ত্বরণ উৎপন্ন হতে হয় তাহলে কি হবে? বেগ বৃদ্ধি হতে হবে। বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। ত্বরণ তখনই উৎপন্ন হবে যখন বেগ বৃদ্ধি হবে, তাই না? যদি বেগ বৃদ্ধি না হয় ত্বরণ উৎপন্ন হবে না। এখানে বলেছে সমদ্রুতিতে অর্থাৎ স্পিড সমান থাকলে সেখানে তো আর ত্বরণ উৎপন্ন হবে না, তাই বলেছে ত্বরণ থাকবে না। 25-এর এ নম্বর, ত্বরণ থাকবে না। 26 নম্বর, একজন ব্যক্তি একটি বিমানের চূড়ায় দাঁড়িয়ে, 24-এর হচ্ছে ডি নম্বর, 25-এর হচ্ছে এ নম্বর। 26 নম্বর, একজন ব্যক্তি একটি বিমানের চূড়ায় দাঁড়িয়ে আছে দুটি গোলক নিয়ে, দুটি বল। তিনি এ গোলককে নিচের দিকে ও বি গোলককে অনুভূমিকভাবে ছুড়ে দিলেন। এমতো অবস্থায় নিচের কোন বাক্যটি সঠিক? দুটো একই সাথে পড়বে। উভয় গোলকই মাটিতে একই সময় পড়বে। এ নম্বর অ্যান্সার, যে আগে পরে পড়বে না, দুটোই একই সাথে পড়বে। 26-এর এ নম্বর। 27 থেকে 29। 27 নম্বর দেখো, কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার পরিমাণ সময়ের বর্গের সমানুপাতিক। বস্তুটির ত্বরণ কি থাকবে? ধ্রুবক। কিভাবে ধ্রুবক? দেখো, কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার পরিমাণ সময়ের বর্গের সমানুপাতিক। যে দূরত্ব অতিক্রম করে, ধরে নাও ডি দূরত্ব অতিক্রম করলো, তার পরিমাণ সময়ের বর্গের সমানুপাতিক। তার পরিমাণ, এটা দূরত্ব, ধরো কোনো একটা দূরত্ব গেল, তার পরিমাণ সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের অর্থাৎ টি এর বর্গের সমানুপাতিক। বস্তুটির ত্বরণ কি হবে? বস্তুটির ত্বরণ ধ্রুবক থাকবে। এই সমানুপাতি উঠিয়ে কোনো একটা ধ্রুবক নিতে হবে আমাকে, তাই না? তাহলে আমরা ত্বরণ সমান সমান কি জানি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের এসআই একক, ত্বরণের এসআই একক। তো মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ত্বরণ ধ্রুবক থাকবে। এই সমানুপাতি চিহ্ন উঠিয়ে যদি কে নাও তো কে ধ্রুবক হবে, তাই না? তো এটা কি দূরত্ব, তাহলে এটা কি মিটার সমানুপাতি টি স্কোয়ার, এটাই তো লিখব, ঠিক না? তাহলে বস্তুটির ত্বরণ কি হবে? ধ্রুবক থাকবে। ক্লিয়ার? ডি নম্বর অ্যান্সার। ক্লিয়ার হলো না? কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, ধরে নাও কোনো বস্তু ডি দূরত্ব অতিক্রম করলো, দূরত্বের এসআই একক কি? মিটার। এবার মিটারকে মিটার লিখলাম, সমানুপাতি টি স্কোয়ার বাই, এই সমানুপাতি উঠিয়ে একটা ধ্রুবক নিতে হবে, তাহলে বস্তুটির ত্বরণ কি হবে? ধ্রুবক থাকবে। বস্তুটির ত্বরণ কি বাড়বে? বাড়বে না, কমবেও না, শূন্যও হবে না, কি থাকবে? ধ্রুবক থাকবে। ক্লিয়ার? 28 নম্বর, কোনো বস্তুকে সাম্যে রাখার জন্য ন্যূনতম কটি বলের প্রয়োজন? অর্থাৎ কোনো বস্তুকে যদি স্থির রাখতে হয় তাহলে দুটো বলের প্রয়োজন। বি নম্বর অ্যান্সার। দুটো বলের প্রয়োজন। এক হচ্ছে বস্তুটির বাইরের প্রযুক্ত বল শূন্য হতে হবে, প্রযুক্ত বল কী হতে হবে? শূন্য হতে হবে। আর হচ্ছে বস্তুর উপর কার্য করে যে টর্ক, তার পরিমাণ শূন্য হতে হবে। টর্কও শূন্য হতে হবে, কারণ টর্ক মানে বস্তুকে, যে বলের দ্বারা বস্তুকে ঘুরতে বাধ্য করে, তাই না? সাথে স্থান পরিবর্তনের সাথে বস্তুকে ঘুরতে বাধ্য করে টার্ক, সেই টার্কও শূন্য হতে হবে এবং তার উপরে প্রযুক্ত বলের মানও কী হতে হবে? শূন্য হতে হবে। তাহলে বস্তু সাম্য অবস্থায় থাকবে। তাহলে এখানে বলেছে দুটো। বি নম্বর অ্যান্সার, দুইটি। ক্লিয়ার? 29 নম্বর, এক ব্যক্তি চলন্ত বাসে যেতে হঠাৎ সামনের দিকে হুমড়ি খেলেন, কারণ বাসটি থামার জন্য ব্রেক প্রয়োগ করেছিল এবং পেছনের দিকে হেলে গেলেন, তখন বাসটি আবার চলতে শুরু করলো। এর কারণ হচ্ছে বস্তু পদার্থের কি? জাড্য ধর্ম, তাই না? ডি সি নম্বর অ্যান্সার দেখো, জাড্য পদার্থের কি ধর্ম? এটা জাড্য ধর্ম। 29-এর সি।
30-31 30 নম্বরে দেখো, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো, যাত্রার অর্ধপথে বস্তুটির থাকবে কি? গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই। অর্ধপথে গতিশক্তি থাকবে এবং স্থিতিশক্তি উভয় থাকবে। সি নম্বর অ্যান্সার, 30-এর সি নম্বর। 31 নম্বর, একটি উড়ন্ত বিমানে থাকে, উড়ন্ত বিমানেও সেম গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোই থাকে। গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোই থাকে। একটা পাখা ঘুরছে, সেখানে গতিশক্তিও আছে, পাখাটা ঝুলছে, স্থিতিশক্তি দুটোই থাকছে, তাই না? একটা ফ্যান, ঘরে ফ্যান যে ঘুরে, সেটা ঘূর্ণন গতিও হচ্ছে, কিন্তু স্থিতিশক্তিও থাকছে, গতিশক্তিও থাকছে, দুটোই। তো উড়ন্ত জাহাজও মানে এরোপ্লেনেও স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই থাকে। 31-এর সি নম্বর। 32-33, একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি সঞ্চিত হয়? আমাদের হাত ঘড়ি, আগেকার লোকেরা হাতে হাত ঘড়ি পরতো, চাবি দিত সন্ধ্যাবেলা একবার করে, কী দিত? চাবিটা ঘোরাতো কিছুক্ষণ, 5-7 মিনিট ঘোরাতো। ওই ঘোরানোর ফলে কি তৈরি হতো? ঘড়ির ভিতরে স্থিতিশক্তি সঞ্চয় হতো, যার ফলে ঘড়ি বন্ধ হতো না, চলতে থাকতো, ব্যাটারি লাগতো না। কিন্তু তখন ব্যাটারি সিস্টেম ছিল না, চাবি দিয়ে স্থিতিশক্তি ওর মধ্যে সঞ্চয় করতো, যার ফলে ওই স্থিতিশক্তি ঘড়িকে অন রাখতো, সবসময় চলতে থাকতো। তো চাবি দেওয়া ঘড়ি, যেটা ঘড়ির স্প্রিংয়ে গোটালে কি ধরনের শক্তি সঞ্চিত হয়? স্থিতিশক্তি সঞ্চিত হয়। এবার আমাদের তীর ধনুক জি নিয়ে চলে, যে আমাদের যে তীর টেনে যে ধরে রাখি, সেই সময় কি শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি সঞ্চিত থাকে, এবং ছেড়ে দেওয়ার পরে গতিশক্তিতে রূপান্তরিত হয়। একটা প্রশ্ন থাকে যে খিচা হওয়া ধনুষ, মানে টেনে আনা ধনুষের মধ্যে কি শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি, এবং সেই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় ছেড়ে দেওয়ার পর। ঠিক আছে? আমাদের যে স্প্রিং, আমরা যে এই যে বল বিয়ারিংয়ের যে স্প্রিং থাকে না, সাইকেলে স্প্রিং থাকে, টেনে লম্বা করা যায় স্প্রিং, রিং আকারের স্প্রিংগুলো, ওগুলোর মধ্যে যখন টেনে ধরি আমরা, তখন ওর মধ্যে কি শক্তি সঞ্চিত হয়? স্থিতিশক্তি সঞ্চিত হয়। ঠিক আছে? তখন ছেড়ে দিলে গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে 32-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। 33 নম্বর, একটি সেলাই মেশিনের গতি হলো। এই প্রশ্নটা অনেকটা জটিল প্রশ্ন, উত্তর করা খুবই মানে জটিল। একটা সেলাই মেশিন, সেখানে বৃত্তাকার গতিও থাকে এবং পর্যায় গতিও থাকে, তার ফলেই জন্য 33-এর ডি নম্বর অ্যান্সার দিয়েছে, দোল গতি। ঠিক আছে? সেখানে বৃত্তাকার গতিও থাকে এবং পর্যায় গতিও থাকে, যার ফলে উত্তরটা 33-এর উত্তরটা দিয়েছে কি? দোল গতি, ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 34 নম্বর আর 35 নম্বর। 34 নম্বর প্রশ্নটা দেখো, সরল দোল গতিতে গতিশক্তি। সরল দোল গতিতে গতিশক্তি বলতে এখানে বুঝিয়েছে, উত্তর দিয়েছে, দেখো এরা উত্তর দিয়েছে সরল দোল গতিতে, উত্তর দিয়েছে সাম্য অবস্থায় শূন্য হয়। অর্থাৎ সাম্য অবস্থায় বলতে বস্তুর স্থির অবস্থা, স্থির অবস্থায়। সাম্য অবস্থায় বলতে স্থিতি অবস্থায় বস্তুর গতিশক্তি কি থাকবে? 0 থাকবে। তো সরল দোল গতিতে গতিশক্তি সাম্য অবস্থায় শূন্য, এটাই উত্তর দিয়েছে। কিন্তু দুটি পর্যায়ে দুইবার শূন্য, এটাও কিন্তু দুটি পর্যায়ে দুইবার শূন্য হয়, কিন্তু সাম্য অবস্থায় গতিশক্তি 0। দুটি পর্যায়ে দুইবার শূন্য হয়। যখন আমার এটা ধরো দুলছে, এখানে আসলো, এই জায়গাটা আসলে কি হবে? এর এখান থেকে চললো, আবার আসলো, আবার আসলো, একটা পর্যায়কাল কমপ্লিট। পর্যায়কাল এখান থেকে যাবে, আবার আসবে এখানে, আবার এখানে যখন আসবে তখন হবে ওর একটা পর্যায়কাল। ঠিক আছে? একটা পর্যায়কাল হলো। তো এই অবস্থায় যখন এই দুলে যখন এখানে আসে, তখন তার স্থিতিশক্তি বেশি থাকে, তাই না? স্থিতিশক্তি বেশি, তো দুইবার হচ্ছে না, স্থিতিশক্তি বেশি। এখানে একবার আসলো, এখানে একবার আসলো, বা এখানে একবার আসলো একবার, আবার ঘুরে এখানে আসলো দুইবার, তারপর এখানে আসলো, একটা পর্যায়কাল কমপ্লিট হলো। তাহলে এই ক্ষেত্রে দুইবার গতিশক্তি দুইবার শূন্য হয়। তো সরল দোল গতিতে গতিশক্তি বলেছে সাম্য অবস্থায় শূন্য, অর্থাৎ স্থিতি অবস্থায় শূন্য বলেছে, উত্তর ওটাই নিয়েছে, বি নম্বর। 35 নম্বর, একটি ভারী বস্তু একটি হালকা বস্তুর একই গতিশক্তি আছে, তাহলে একটা ভারী বস্তু ধরে নাও হাফ, এটা ভারী বস্তু mv² = হাফ, ছোট বস্তু mv²। তো একটা ভারী বস্তু একটা হালকা বস্তুর গতিশক্তি এক করতে গেলে কি করতে হবে? এর গতিকে কম রাখতে হবে, তাই না? এর কম রাখতে হবে, এর বেশি রাখতে হবে, কারণ এর ভর তো আর চেঞ্জ করতে পারছি না, জাস্ট খালি স্পিডটাকে কম বেশি করতে হবে। এই যে ভি এর মানকে কম বেশি করতে হবে, তাহলে গতিশক্তি ইকুয়াল হবে।
দুটোরই যদি আবার ভি এর মান একই থাকে তাহলে তো গতিশক্তি এক থাকবে না, এর বেশি হয়ে যাবে, বড়টার ছোটটার কম হয়ে যাবে। কিন্তু এখানে বলেছে একই গতিশক্তি, তাহলে চেঞ্জ হবে এই জায়গাটা, গতির মান চেঞ্জ হবে, গতিবেগের যে স্পিডটা সেটার মান চেঞ্জ হবে, তাহলে ইকুয়াল করতে হবে। কখন চেঞ্জ হবে? এর কম হবে, এর বেশি হবে। এবার বলেছে যে তবে ইকুয়াল হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারী বস্তু আর হালকা বস্তুর গতিশক্তি একই, তাহলে ভারী বস্তুর ভরবেগ সবসময় কী হবে? বেশি হবে। এ নম্বরে দেখো ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 36 আর 37। 36 নম্বর, যতক্ষণ অনিয়ন্ত্রিত বল প্রয়োগ করা হবে কোনো বস্তুর উপর, বস্তুটি বদলাতে থাকবে তার কি? তার কি বদলাতে থাকবে? ওজন কি বদলাবে? ভর কি বদলাবে? আকার কি বদলাবে? না, গতি চেঞ্জ হবে। যতক্ষণ অনিয়ন্ত্রিত বল প্রয়োগ করা হবে কোনো বস্তুর উপর, বস্তুটির বদলাতে থাকবে তার গতি। একবার অল্প ধাক্কা দিলাম, অল্প চলবে, আবার বেশি করে দিলাম। মোটরসাইকেল এক্সেলেটর দাবা চাপছি, অল্প দিচ্ছি, অল্প স্পিড বাড়ছে, বেশি করে দিচ্ছি, বেশি স্পিড বাড়ছে। সেটাই, কিছু জিনিসকে ধাক্কা দিলাম, অল্প আস্তে ধাক্কা দিলাম, সেটা আস্তে আগাবে, আবার একটু জোরে ধাক্কা দিলে বেশি জোরে যাবে। তো অনিয়ন্ত্রিত বল তো ওটাকেই, তাই না? কোনো নিয়ন্ত্রণ নেই, কখনো জোরে কখনো আস্তে। তাহলে বস্তুর গতি কি হবে? গতি বদলাতে থাকবে। 36-এর এ নম্বর। 37, যখন কোনো বস্তুর গতি দ্বিগুণ হবে তার গতিশক্তি কি হবে? কোনো বস্তুর গতি যদি দ্বিগুণ হয়, ধরে নাও আগে ভি ছিল, পরে হয়েছে 2v, তাহলে সূত্র কি? হাফ ইন্টু এম ভি স্কোয়ার, আর পরে হয়ে গেছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। 2v হবে এখানে, এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইন্টু 4। কয় গুণ হয়েছে? 4 গুণ। 37-এর বি নম্বর, কয় গুণ হবে? 4 গুণ হবে। তার মানে এটা সমান সমান কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, এটার মানও কাইনেটিক এনার্জি, তাহলে 4 কাইনেটিক এনার্জি লিখতে পারি, কারণ কে ই ইকুয়াল টু এটুকু লেখা যায়। তার মানে কে ই ইকুয়াল টু 4 কে ই, কে ইকুয়াল টু 4 কে ই হয়ে গেল 4 গুণ। এবার যদি এখানে যদি বলে যে হাফ করা হলো, তাহলে অঙ্ক করার কোনো দরকার নেই, ঠিক আছে? যদি হাফ বলে তাহলে ওকে শুধু স্কোয়ার করবে। হাফ হলে 1/4 হবে, 2 হলে 4 হবে, কারণ এই যে স্কোয়ার হচ্ছে, তো 2 হলে 4 হবে, ঠিক আছে? যা বলবে তাকে স্কোয়ার করবে, তাতে তত গুণ হবে। যদি হাফ বলে তাহলে 1/4 গুণ, 2 গুণ বললে 4 গুণ, কারণ 2 এর স্কোয়ার হচ্ছে 4। তো এইভাবে অঙ্ক করার দরকার নেই, জাস্ট খালি স্কোয়ার করে দিব ওটাকে। তো 37-এর হচ্ছে 38 থেকে 40। 38 নম্বর, পাশাপাশি একই বেগে একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে স্থির দেখে। কি দেখে? স্থির দেখবে। তুমি দেখবে ট্রেনে বসে পাশাপাশি যদি দুটো ট্রেন একই সাথে চলে একই স্পিডে, তাহলে একে অপরকে কি দেখবে? স্থির, যে আমিও দাঁড়িয়ে আছি, ওইও দাঁড়িয়ে আছে, আমাদের দুজনের কারো ট্রেনটাই চলছে না। 38-এর এ নম্বর, স্থির থাকবে। 39, সকল গতিশীল বস্তুর গতি আপেক্ষিক গতি, তাই না? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই কিন্তু আপেক্ষিক। কোনো কিছুর গতিকে নির্ণয় করতে গেলে একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে, একটা স্থির বিন্দুকে প্রমাণ হিসেবে ধরতে হবে আমাকে, তাই না? একটা স্থির বিন্দুকে, তবেই আমি আরেকটার গতি নির্ণয় করতে পারবো। একটা চলছে, তাকে স্থির হয়ে তাকে স্থির বিন্দু হিসেবে নিয়ে কিন্তু আরেকটার গতি নির্ণয় করা সম্ভব না। একটার গতি নির্ণয় করতে গেলে একটা স্থির বিন্দুকে কি করতে হবে? আমাকে প্রমাণ হিসেবে ধরে নিতে হবে, তাহলেই আমি আরেকটার গতিশক্তি নির্ণয় করতে পারবো, বা ওটা স্থিতিতে আছে সেটাও নির্ণয় করতে পারবো। তবে বিশ্বব্রহ্মাণ্ডে সব বস্তুই কি? সব বস্তুই গতিশীল, কোনো বস্তুই কিন্তু স্থির না, ঠিক আছে? কিন্তু কি একজনের সাপেক্ষে আরেকজনের ধরে নিতে হচ্ছে, তার ফলে ওটাই বলেছে আপেক্ষিক গতি। সকল গতিশীল বস্তুর গতি হচ্ছে আপেক্ষিক, বি নম্বর অ্যান্সার। 40 নম্বর, কোনো ব্যক্তি একটি চলন্ত ট্রেনে ইঞ্জিনের দিকে মুখ করে বসে আছে। ব্যক্তিটি একটি টাকা উপরে ছুঁড়লে টাকাটি তার পেছনে পড়ে, হাতে না পড়ে পেছনে পড়ে গেছে। হাতে পড়লে ত্বরণ যদি না থাকতো তাহলে ওর হাতে থাকতো। সমত্বরণে চলছে মানে স্পিড বাড়ছেও না কমছেও না। স্পিড যদি বাড়েও না বাড়ে না কমে, তাহলে কি হবে? যেভাবে ছুঁড়বে তোমার হাতে সেইভাবেই পড়বে। এবার যদি ত্বরণ যদি বেড়ে যায়, তাহলে কি হবে? তুমি ছুঁড়বে
আর চলে যাবে পেছন দিকে। তো ত্বরণের সম্মুখের দিকে, বি নম্বরে দেখো ত্বরণের সম্মুখের দিকে। কোনো ব্যক্তি একটি চলন্ত ট্রেন ইঞ্জিনের দিকে মুখ করে বসে আছে, ব্যক্তিটি একটি টাকা উপরে ছুড়লে টাকাটি তার পেছনে পড়ে, ট্রেনটির গতিবেগ কি? ত্বরণের সম্মুখের দিকে। ত্বরণ যেদিকে গতি সেদিকে ঘটছে, ত্বরণ যেদিকে সেদিকেই তো গতি হচ্ছে, সেটাই বলেছে গতি ত্বরণের সম্মুখের দিকে, ত্বরণের দিকে গতি, যার ফলে উঠাচ্ছে পেছনে পড়ছে। ঠিক আছে, উঠাচ্ছে পেছনে পড়ছে। এবার যদি ত্বরণ না হতো তাহলে সমবেগে চলছে, বেগ বৃদ্ধির কোনো নেই, তাহলে কি হতো? যেভাবে ছুটতে ওইভাবে হাতে পড়তো, ছুড়লেই হাতে পড়তো, ছুড়লেই হাতে পড়বে। তো 40-এর হচ্ছে বি নম্বর। তো বন্ধুরা, স্টুডেন্ট প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্তই। এরপরে নেক্সট চ্যাপ্টার আসবে, ওটা শুরু করব। যদি ভালো লাগে আর যদি প্রথম দেখো আমার ক্লাস, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। জাস্ট ফিজিক্সটা একটু একটু করে ধরছি, হ্যাঁ, বই থেকেই ধরছি, কারণ চ্যাপ্টার ওয়াইজ ওটাও শুরু করব, চেষ্টা চলছে আর কি, ওটা সময়ের অভাবে পারছি না। তো এইভাবে ধীরে ধীরে একটু আগাচ্ছি, ধীরে ধীরে একটু হালকা করে নলেজ দিচ্ছি, যেন পরীক্ষায় তোমরা করতে পারো। অনেকেই তো কম বেশি পড়া, তো অসুবিধা হবে না আশা করি। তো এই বইটি থেকে আজকে পার্ট 2 করলাম, অধ্যায় 3 থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো।